গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে শনিবার, তোমরা বুঝতেই পারছো আমি কোথায়। তো আমি আজকে ভাবলাম তোমাদের সাথে একটু ডায়ালিসার মেশিনটা শো করি। প্রতিদিনই দেখাই, কিন্তু হালকা করে দেখানো হয়। আজকে যেহেতু প্লাম্বিংটা করা আছে, ওই যে দেখতে পাচ্ছ না, ওইটা হচ্ছে ফিল্টার, আর সাথে যে নলগুলো আছে ওই নল দিয়ে ব্লাডটা ওই ফিল্টারে যায়, তার দেন এই মেশিনটার মধ্যে ঢোকে। আর ওপরে রয়েছে স্যালাইন ওয়াটার। এই মেশিনটাই হচ্ছে ফিল্টারটা দিয়ে মেশিনে ঢুকে ব্লাডটা ক্লিন হয় আর জলটা আলাদা হয়ে যায়। তা ভাবলাম, আর ওই যে ওপরে একটা সিগন্যাল জ্বলছে, যেহেতু প্লাম্বিংটা করা আছে সেই জন্য ওই, অথচ শরীরের সাথে কানেক্ট নেই, তাই জন্য ওই লাল আলোটা শো হচ্ছে। তো চলো, এদিকে আবার ড্রেসিং এর জিনিসপত্র এসে গেছে, ড্রেসিং হবে। তো আমি ডায়ালিসিসটা নিয়ে নিই, তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে। আমার তো স্নান পুজো সব হয়ে গেছে, আর মা আজকে অনেক আগেই এসে গেছে। তো আজকে মায়ের শরীরটা একদম খারাপ, খুবই খারাপ। আজকে ডায়ালিসিস নিতে গেছিল যখন, ওখানে ডায়ালিসিস মেশিনে বেশ প্রবলেম হয়েছে, যে কারণে একটুও জল বেরোয়নি। হয়েছে মা বসে, তো একটুও জল বেরোয়নি, কোনো একটা প্রবলেম হয় মেশিনে, যার কারণে প্রচন্ড পরিমাণে এখন প্রেশার হাই, শরীর মাথা ব্যথা করছে, খুব অসুস্থ লাগছে মায়ের। যে বসে রয়েছে চুপ করে, মাথা ব্যথা করছে এত। তো আজকে মনে হয় না মা বেশি কিছু কথা বলতে পারবে, মা উঠতে পারবে। শরীরটা সত্যি খুব খারাপ। ওরা তো বলেছে যে একটু খেয়াল রাখতে, যদি কোনোভাবে অসুস্থ বেশি লাগে তাহলে আজকে বা কালকের হ্যাঁ, শ্বাসকষ্ট হলে বা এগুলো হলে হসপিটালের সাথে যেন যোগাযোগ করে। আর যদি খুব অসুবিধা হয়, কালকে হয়তো ডায়ালিসিস আবার নিতে হবে। পরপর দুদিন এটাই শরীরটা আরো খারাপ হয়ে যাবে, বুঝলি কি। এবার একটু খাবার দাবার গরম করব, মাকে খেতে দেবো, কারণ মা ঘুম পাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। আবার একটু শ্যাম্পু না করালে হতো না, আজকে শরীরটা সত্যি খারাপ লাগছিল, মাথাটা একদম মনে হচ্ছে হাত দিলে গরম, সেই জন্য শ্যাম্পু করিয়ে দিলাম। আর এখন এইভাবে বসে রয়েছে, খাবার দাবার হয়ে গেলে গরম করা, তারপরে সবাই খেয়ে নেবো। আর বাপি গেছে স্নানে, বাপি আস্তে আস্তে খাবারটা গরম করে নিই, আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আসলে সেই সকালবেলা তোমাদেরকে ডায়ালিসিস রুম থেকে তোমাদের সাথে কথা বলেছিলাম, ওখানে আসলে আমি আজকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে ডায়ালিসিস রুমটা কেমন হয়। তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু ডায়ালিসিস মেশিন ওইভাবে প্রপারলি দেখায়নি। ডায়ালিসারের যে আর কি ওই ওটাকে কি বলে, যে ফিল্টার করে, ফিল্টারটা যে পাইপগুলো, এগুলো এত প্রপারলি কোনোদিন দেখাতে পারিনি। আর ওই যখন ডায়ালিসিস চলে তখন ওই ব্লাড থাকা অবস্থায় দেখাতে খারাপ লাগে, কারণ সত্যি কথা ওটা আমরা নিজেরাই ভয় পাই, সেখানে অন্যদেরকে দেখাতেও ভয় লাগে। তাই ভাবলাম আজকে যখন ব্ল্যাঙ্ক অবস্থায় ওটা রেডি, মেশিনটা রেডি রয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই একটু শেয়ার করেছিলাম। তারপরে তো বাড়ি ফিরে খুবই অসুস্থ হয়ে পড়লাম। তোমরা জানো, মাম তোমাদের একটা ছোট্ট করে আপডেট দিল। তো আজকে যেটা মেন প্রবলেম হয়েছিল, আজকে ডায়ালিসিস নিতে গিয়ে মেশিনের প্রবলেম নাকি ঠিক বুঝতে পারলাম না, আজকে একটুও জল বেরোয়নি, মানে মাত্র 100 গ্রাম জল বেরিয়েছে, অথচ মেশিন শো করছে 2 লিটার জল বেরিয়েছে। কিন্তু যখন ওজন নেওয়া যাচ্ছে, দেখা গেল যে শুরুর একটা ওজন থাকে, শেষের একটা ওজন থাকে, তো সেই ডিফারেন্সটা মাত্র 100 গ্রাম, কিন্তু মেশিন বলছে 2 লিটার জল বের করেছে। কিন্তু এবার কি বলতো, জলটা বের করলে আমার শরীরে কিন্তু আমি বুঝতে পারি যে জলটা বেরিয়েছে, মানে হালকা হয়ে যায় শরীরটা, মানে একটা ফিলিং দেয় কাজ, তো সেটা হচ্ছিল না। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছিলাম যে ঠিক নেই শরীরটা। তো সেটা তখন ওখান থেকে ডায়ালিসিস ইউনিট থেকে বললো যে যদি সমস্যা হয় তাহলে আজকে তো আর দেওয়া সম্ভব না, কারণ 4 ঘন্টা নেওয়া হয়ে গেছে। তো যদি কালকে বাড়িতে সমস্যা হয়, যে শ্বাসকষ্ট হচ্ছে বা প্রেশার অতিরিক্ত হাই হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম হলে কালকে তাহলে আমরা একটা 1.5-2 ঘন্টার একটা ছোট ডায়ালিসিস দিয়ে জলটা বের করে দেবো। ওটা যেন কি একটা নাম বললো, আমি ভুলে গেছি। যাই হোক, সেটা মানে শুধু জলটা বের করে দেওয়ার বললো, যে জলটা বেরোয়নি কিন্তু ফিল্টারাইজেশনে কোনো সমস্যা হয়নি, মানে আর সমস্ত কিছু যেমন ক্রিয়েটিনিন, পটাশিয়াম, এগুলো তো ফিল্টারাইজেশন হয়, তো বললো ওগুলো ঠিক আছে। তো যাই হোক, তারপরে তো বাড়িতে এলাম। ভীষণ এই লাস্ট 3 দিন, মানে আজকে নিয়ে 3 দিন ডায়ালিসিসে দেখলাম খুব মাথা ব্যথা করছে। মানে মাথা ব্যথাটা এমন যে আমার এই ঘাড়ের রগের কাছ থেকে এই মাথাটা মনে হচ্ছে যেন রগটাই ছিঁড়ে যাবে, এত কষ্ট হচ্ছে। তো বাড়িতে এসে তারপরে কি মনে হলো, এই 2 দিন কিন্তু আমি দেখিনি, যে আমি ভাবছি এমনি মনে হয় মাথা ব্যথা করছে, আর মাথার উপরে বড় বড় আলো জ্বলে। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো এক দিদি আমাকে বলেছিল যে যাতে চোখটা ঢেকে শুই, এরকম। তো আজকে সেজন্য আমি ভাবলাম হয়তো সত্যি আমার ওই মাইগ্রেনের ব্যথার জন্য হচ্ছে। তো আজকে ওদেরকে বললাম যে বড় লাইটটা অফ করে দাও, আমার লাস্ট 2 দিন মাইগ্রেনে খুব যন্ত্রণা হচ্ছে, আমি সারাদিন বাড়িতে খুব মাথা ব্যথায় কষ্ট পেয়েছি। ওরা কিন্তু আমার মাথার উপরে ভারী লাইটটা বন্ধ করে দিল, তারপরেও আমি ওড়না ঢেকে মাথায় শুলাম,
তারপরেও দেখছি বাড়িতে এসে মানে আজকের যেন মাথা ব্যথাটা আরো বেশি হচ্ছে। তখন আমার কি মনে হলো, আমি বললাম কি মাম একটুখানি দেখ তো আমার প্রেশারটার কি অবস্থা। প্রেশার দেখি ওপরে 195 আর নিচে 121। মানে বুঝতে পারছো প্রেশারটা কোন জায়গায় গেছে। 195 121 মানে আমি তখন ঘাড় এইভাবে মুভ করতে পারছি না, মনে হচ্ছে আমার এই ঘাড়ের শিরাটা ছিঁড়ে যাবে, এতটা কষ্ট হচ্ছে। এবার বাড়িতে যদি আমার ওই অত কষ্টের ফিলিংটা বলি, আমাকে তখন নিয়ে গিয়ে হসপিটালাইজ করবে। কিন্তু আমাকে তো কিছুটা সময় ওয়েট করতে হয়। আমি সাথে সাথে একটা প্রেশারের ওষুধ খেলাম। আবার পটাশিয়াম গিয়ে ধাক্কা মারলে অনেক সময় সেরিব্রাল বা স্ট্রোক হয়ে যেতে পারে, একটা পটাশিয়ামের ওষুধ খেলাম। আর খাবার খাইনি, বিস্কিট খেলাম 2-3টে, খেয়ে জল খেয়ে এলাম। অনেক খাবার মানে পেটটা যদি পুরো ভর্তি থাকে তখনও প্রেশারটা খুব হাই থাকে, ওই জন্য পেটটা যাতে খালি থাকে সেই জন্য 2-3টে বিস্কিট জল খেয়ে এই ওষুধগুলোকে আমি খেলাম। খেয়ে খানিকক্ষণ শুলাম, তাতেও দেখি মাথা ব্যথা কমছে না। তারপরে তোমাদের দাদা বলো বা ভাই, ও হচ্ছে যেহেতু আজকে বাড়িতে ছিল, ও হচ্ছে আমাকে ভিক্স দিয়ে মাথা ঘাড় অনেকক্ষণ ম্যাসেজ করে দিল। তারপরে আমি একটুখানি ঘুমিয়েছিলাম, কিন্তু সেটাও ঘন্টাখানেক, খুব বেশি ঘুমাতে পারিনি, অত প্রেশার হয় তো। ইনফ্যাক্ট এখন 8:30 বাজে, আমি ভিডিও করতে বসেছি, এখনো আমার উপরের 177 ওপরের প্রেশারটা, নিচে 119, কিন্তু তবুও এখন ম্যানেজেবল। কারণ আবার বিকালবেলা ঘুম থেকে উঠে একটা প্যারাসিটামল খেয়েছি যন্ত্রণা সহ্য করতে না পেরে। তারপর ভাবলাম তোমাদের সামনে সকাল থেকে তো আজকে আসিনি, এবার হয়তো একটা দিন ভিডিও অফটা দেওয়া যেতেই পারে। কিন্তু আমার এমন অনেক দিদিরা আছে যারা বলো মৌসুমি ছোট করে হলেও একটু ভিডিও দাও, তোমার আপডেটটা দাও, আর সেইটার জন্যই আমার এখন ভিডিও করতে বসা। আমি জানি আজকে তো আমি আর কোনো কাজ করতে পারবো না, ইনফ্যাক্ট করার ক্ষমতা আমার নেই। আমি যে রান্না করতে যাবো তো আমি অ্যাক্টিভিটি শেয়ার করতে পারবো না, তাহলে তোমাদের সাথে বসে একটু গল্প করি। আর কিছু দিদিদের কিছু অভিযোগ আছে, আজকে তোমাদের সেই অভিযোগটা মেটানোর চেষ্টা করি। তাই ভাবলাম প্রথমে একটু আপডেট দিয়ে নিই যে এই অবস্থা। তবে হ্যাঁ, এখন একটু বেটার লাগছে। আমার দুপুরবেলা মনে হচ্ছিল খুব মানে এতটাই খারাপ অবস্থা, আমার মনে হয় রক টক ছিঁড়ে যাবে মাথার। কিন্তু যাই হোক, সেখান থেকে রিলিজ হয়েছে। একটু কষ্ট হলে আমার মনে হয় রাত্রের ঘুমটা হলে আমি আবার সকালে ঠিক হয়ে যাব। তো আমি ভাবলাম তোমাদের অনেকের অনেক অভিমান জমে আছে আমার উপরে, তো সেই অভিমানগুলো অন্তত বসে কাটাই, যাতে যে দিদিরা আমায় এত ভালোবাসে তাদের অভিমান, তাদের প্রশ্নের উত্তর দেওয়াটাও আমার কাছে অনেক বেশি বাঞ্ছনীয়। তো সেটাই বলি। কিছু দিদি, প্রথম বলি, কিছু দিদি একেবারেই নাকি রিপ্লাই পাচ্ছ না। আমি না সত্যি বুঝতে পারছি না আসলে কি বলতো, আমি ইউটিউবে একেবারে নতুন, তোমরা দেখলে বুঝবে। আমি হয়তো এই 2-2.5 মাস ঠিকঠাক, 2.5 মাস মতো হবে আমি ঠিকঠাক ভিডিও দিচ্ছি। তো আমি অতটাও টেকনিক্যাল বিষয়টা আমি একটুও বুঝি না, অতটা তো দূরস্থ। টেকনিক্যাল যেটুকু দেখে রাখি সেগুলো মাম একটু মেল করা ইউটিউবে, বা সুবিধা অসুবিধা বোঝা, ভিউজ কাউন্ট করা, এইসবগুলো মাম করে, আমি একটুও বুঝি না। কিন্তু আমি কিন্তু প্রত্যেকের রিপ্লাই দিই, প্রত্যেকের। তারপরেও কেন রিপ্লাই পৌঁছাচ্ছে না, কারোর কাছে পৌঁছাচ্ছে, কারণ তারা আবার রিপ্লাই ব্যাক করছে আমাকে। কিন্তু আবার কারোর কাছে মানে একই রিপ্লাই, সে ধর আমি 10 জনকে দিচ্ছি, 8 জন পাচ্ছে, 2 জন পাচ্ছে না, কিন্তু কেন এটা আমি বুঝতে পারছি না। সেই 2 জন না পাওয়ার মানে কয়েকজনের মধ্যে যেমন আছে সুমিতা দি বলছে আমি রিপ্লাই পাচ্ছি না, শর্মিলা দি পাচ্ছে না, ডেজার্ট মনসুন ওই দিদিও আজকে করলো যে তিনি রিপ্লাই পাচ্ছেন না। আমি না সিরিয়াসলি আমি বুঝতে পারছি না। আমি কিন্তু প্রতিদিন রিপ্লাই দিই, অবশ্য আজকে রিপ্লাই কিন্তু আমি এখনো দেইনি, কারণ আজকে তোমাদের বললাম যে আমি কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছি। কিন্তু যেদিন আমি রিপ্লাই দিই আমি সবাইকে দিই, মানে আমি শুরু থেকে ধরি আর শেষ অবধি গিয়ে আমি কিন্তু প্রত্যেকের ধরে ধরে রিপ্লাই দিই। তো এই দিদিরা বলছেন যে আমার রিপ্লাই পাচ্ছে না, আমি বুঝতে পারছি না দিদি কেন পাচ্ছেন না। তবে সত্যি আমি মানে সরি, যে আমি কিন্তু রিপ্লাই দিয়েছি, কিন্তু তারপরেও যদি না পেয়ে থাকেন সত্যি দিদি আমি দুঃখিত। তবে আমি আপনাদের কিন্তু কমেন্টস পড়ছি, এবং সত্যিকারের আপনারা যে পাশে আছেন এই জন্য আমি প্রচন্ড থ্যাঙ্কফুল আপনাদের কাছে। তারপরেও রিপ্লাই যাচ্ছে না, সেই জন্য ভাবলাম ভিডিওর মাধ্যমে অন্তত রিপ্লাই দিই। এই রিপ্লাইটা তো আর কোনো টেকনিক্যাল ইস্যুতে আটকাবে না বলুন, সেই জন্য এইভাবেই রিপ্লাইটা দিলাম। আর একটা হচ্ছে সমাজশ্রীদি আর কৃষ্ণাদি। কৃষ্ণাদি তো মামকে সব সময় বলে যাচ্ছে যে মা আমার মেয়ে নেই, মা হয়ে গেছে। তো সত্যি দিদি আপনারা ঠিকই বলেছেন, মাম আমার মা মানে মাই হয়ে গেছে। ও শুধু আমার মেয়েতে থেমে নেই, ও মাই হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, আপনারা এই কদিন কম বেশি ভিডিওতে বুঝে গেছেন যে মাম আমার ব্যাকবোন। ও আছে বলেই সংসারটা কিন্তু টিল নাও ঠিকঠাক দাঁড়িয়ে আছে। ডেফিনেটলি ওর বাবা সাহায্য করছে, মিঠি খুব ছোট, কিন্তু তারপরেও মেন জায়গায় কিন্তু মাম দাঁড়িয়ে আছে। ওর উপরে ভরসা করার মতো, ওর হয়তো খুব কম বয়স, কিন্তু ওর উপরে ভরসার জায়গাটা তৈরি হয়ে গেছে। একটা ম্যাচিওর মানুষকে যতটা ভরসা করা যায়, মামকে ঠিক ততটাই ভরসা করা যায়। মানে মাম ততটাই কেপেবল, ভরসা করার মতো যোগ্য মাম। আর
কুমকুম জেঠিমা বাড়ির কুমকুম কাকিমা, সরি জেঠিমা নন কাকিমা, কুমকুম কাকিমা বলেছেন আমার বাড়ির অ্যালবাম দেখতে চান। তো কাকিমা আপনাকে বলি, আমি বাড়ির অ্যালবাম যতটুকু আছে আমার পুরনো ছবি আমি কালেক্ট করে দেখানোর ডেফিনেটলি চেষ্টা করব। তবে খুব তাড়াতাড়ি আমার বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে সেটাও না অনেক আমি মানে বাড়িতে চালিয়ে আমরা দেখার চেষ্টা করছিলাম, বেশ কিছু স্ক্র্যাচ পড়ে গেছে। মানে এই জুলাই এলে আমার 19 বছর বিয়ে পূর্ণ হবে। তো স্বাভাবিকভাবেই তখন তো সিডিতে হতো, তখন তো পেন ড্রাইভে বা এইভাবে আলাদা করে জায়গা ছিল না, তবুও আমরা সেটাকে স্টোর করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে অনেক জায়গায় স্ক্র্যাচ পড়ে গেছে। তো স্বভাবতই কিছু কিছু কেটে দেখাতে হবে, যে অংশগুলো স্ক্র্যাচ হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে। তো সেই এডিটটুকুর জন্য আমাকে একটু সময় দিন, আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা নিয়ে আসবো। আচ্ছা, নাহিদ জামান দি, সঞ্চিতা দি, লোপামুদ্রা দি প্রত্যেকে কালকে আমার ডিম রান্নাটাকে প্রশংসা করেছো, তোমরা ট্রাই করবে বলেছো, ট্রাই করে দেখো। যদি কোথাও অসুবিধা হয় আমি একদিন ফুল ফর্মে রেসিপিটা শেয়ার করব, তোমরা করো, এটা খুব ভালো হয়। মানে একটু অন্য টাইপের রেসিপি, ওই ডিমের অমলেট বা গোল ডিম করাটা তো একটা মানে ওটা তো আমাদের নর্মাল, বা আমি মাঝে মাঝে ডিমের ধোকা মতো করেও করি, কিন্তু এই বড়ার রেসিপিটা না, এটা খুব সফট আর খেতে খুব ভালো হয়, অন্যরকম টেস্ট হয়। একদিন করে দেখো, আমার মনে হয় সেদিন তোমরা আবার ফিডব্যাক দেবে আমায়। আরিনা আমার নতুন বন্ধু, তিনি জানতে চেয়েছেন আমার মাম মিঠির ভালো নাম। তো আমার মামের ভালো নাম পাওলি, আর আমার মিঠির ভালো নাম মোহর। মনীষাদি বলেছেন মামকে দিয়ে ব্লগ করাতে। তো দিদি, হ্যাঁ আপনাদের অনেক দিদি, শুধু মনীষাদি নয়, অনেক দিদিরাই বলেছে মামকে ব্লগ করতে, তারা মামকে পছন্দ করছে, মামের বাবার ব্লগ দেখতে চাইছে। তো আমি কিন্তু এখন, শুরুটা হয়তো আমি করেছিলাম মৌসুমি লাইফস্টাইল নাম দিয়ে, ব্লগটা মৌসুমিরই ছিল, কিন্তু এখন কিন্তু আর আপনাদের ডিম্যান্ডে আমি কিন্তু শুধু আমার মধ্যে আর সীমাবদ্ধ নেই ব্লগটা, এখন এটা আমার পারিবারিক ব্লগ হয়ে গেছে। তো সবাই যেহেতু তাদের ভাইকে, তাদের দাদাকে, মাম মিঠিকে নিজেদের মেয়ে বানিয়ে নিয়েছে, তো স্বাভাবিকভাবে তারা আমার পরিবারকে ভালোবাসছে। তো আমিও চেষ্টা করি যে আমার পরিবারটা কবে জানি আমার এই দিদিদের পরিবার হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারিনি। তাই এই পরিবারটাকে আমি কিন্তু সবসময় দিদিদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, সব সময়। আর গৌর পোদ্দার বলে আমার একটা ভাই আছে, আজকে এই ভাইকে স্পেশাল থ্যাঙ্ক দেবো, যে যাকে মাঝখানে আমি হারিয়ে ফেলেছিলাম। আমি সব দিদিদের জানাতে চাই, এই ভাই সে যে যখন আমার 18-20টা সাবস্ক্রাইবার ছিল একদম ফ্রম ফার্স্ট ডে, সেই সময় এই ভাইটা আমায় কমেন্টস করতো, প্রতি মুহূর্তে ইন্সপায়ার করতো, দিদি তুমি ভালো হয়ে যাবে, দিদি তুমি ভালো থাকো, প্রতি মুহূর্তে। ও হয়তো মাঝখানে ওর নিজস্ব হয়তো কোনো অসুবিধা বা কিছু কারণে 2-3 মাস, বা আমি নিজেও তো ব্লগটা কন্টিনিউ করতাম না, সেই কারণে হয়তো ও ভাবতো দিদি ব্লগ দেয় না। তো 2 মাস মতো বাদে ও আবার ব্যাক করেছে, ও এখন প্রতিটা ব্লগ দেখছে এবং প্রতিটা ব্লগে ও আবার সমানভাবে আমার পাশে দাঁড়িয়ে আছে, সেই উৎসাহ জুগিয়ে যাচ্ছে। আজকে ভাই তোমাকে ব্লগের মাধ্যমে আমি থ্যাংক ইউ দিচ্ছি স্পেশাল কারণে, কারণ তুমি সেই সাবস্ক্রাইবার যে প্রথম আমায় কমেন্টস করেছো এবং প্রথম দিন থেকে আমাকে উৎসাহ জুগিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মানে আজ একটা মিনিমাম পরিবার আমার তৈরি হয়েছে, যদিও সেটাও খুব ছোট্ট একটা পরিবার, কিন্তু তাহলেও তুমি সেই পরিবারের সদস্য যখন আমার 18-20টা সাবস্ক্রাইবার ছিল, এবং সেই সময় থেকে টিল নাও তুমি আমার পাশে আছো। তো আজকের ব্লগটা এটার জন্যই করা, আর দিদিদেরকে এটা বলা যে দিদিরা তোমরা চিন্তা করো না, আমি সকালের দিকে বেশ খারাপ থাকলেও এখন একটু ভালো আছি, তোমরা প্রতি মুহূর্তে আমার স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকো। তো আজ রাত্রিটা গেলে আমি আশা করি কালকে আবার পুরোপুরি ঠিক হয়ে যাব, সেই জন্য তোমরা টেনশন করো না। আর আমি যেদিনকে ব্লগ দিয়েছিলাম যে আমি আমার বিজনেসটাকে একটু বড় ফর্মে কন্টিনিউ করতে চাই, যেটা খুব ছোট ক্ষুদ্র পরিসরে বাড়ির মধ্যে আছে, সেটাকে একটু বড় ফর্মে করতে চাই। বেশিরভাগ দিদি আমায় উৎসাহ জুগিয়েছো এবং বলেছো মৌসুমি পাশে আছি, তুমি মানে বিজনেসটাকে কন্টিনিউ করো, তুমি লাইভ করো, আমাদের দেখাও। তো আমি খুব তাড়াতাড়ি আরও কিছু নতুন স্টক তুলে তোমাদের সামনে আমার নতুন বিজনেসটাকে প্রেজেন্ট করব। তাতে দুটো সুবিধা, এক তো আমার বিজনেসটা এগোবে, সেটা তো অবশ্যই, সেটার জন্যই আমার এত কিছু চিন্তা ভাবনা। আর আরও সব থেকে বড় যে কারণ, প্রায় দিনই লাইভে আসবো, আর প্রায় দিনই তোমাদের সাথে আমার দেখা হবে, যেখানে দিদিরা সব সময় চাইছো যে তোমাদের সাথে আমার প্রতিনিয়ত লাইভে আসো, আমার একসাথে ইন্টারাকশন হোক। আসলে দেখো, ব্লগ করছি তাতে তোমরা কমেন্টস করছো, আমি রিপ্লাই দিচ্ছি, কখনো তোমাদের কাছে রিপ্লাই পৌঁছাচ্ছে, কখনো পৌঁছাচ্ছে না, কিন্তু লাইভে তোমরা ডাইরেক্ট আমার সাথে কথা বলছো, তো সেটা একটা খুব ভালো একটা ইন্টারাকশন হয়। তো সেটা একটা বড় কারণ যে তোমাদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন হবে।
আর সেই সাথে সাথে আমারও একটু বড় উপকার হবে। তো এটাই। আর অনেক দিন ধরে ভাইকে দেখতে পাচ্ছিলেন না, তোমরা বলছিলে ভাই কোথায়, বা যারা বলছিলে দাদা কোথায়। দাদা কিন্তু পাশে বসে আছে, দাদা চুপ করে খেলা দেখছে, তাই তোমাকে দেখতে পাচ্ছ না। তো দাদাকে একটু দেখিয়ে নি, দাঁড়াও। চুপ করে বসে এখানে খেলা দেখছে। আজকে কি কিসের একটা ফাইনাল টাইনাল আছে আমি ঠিক জানি না। ফাইনাল, আচ্ছা যাই হোক, 3 উইকেট পড়ে গেছে। তো সেই জন্য সে পাশে বসে সবকিছু কিন্তু শুনছে, রয়েছে পাশেই। এবার আমি বললাম যে সবাই ভাইকে বা দাদাকে খুব মিস করো, তাকে একটু দেখিয়ে নিই। তো তুমি কিছু বলতে চাও? কেমন আছো বন্ধুরা? অনেকদিন বাদে দেখা হলো। সবাই তোমার ভাই বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কি জানো তো, মানে আমি ছোটবেলা বাবা মা হারিয়েছি, তো কেউ যদি ভাই বা দিদি যারা আছো একটু আমাকে ভালোবেসে ডাকো, তখন আমার মনে হয় সত্যি আমার কাছের লোক কেউ ডাকছে। ভালো লাগে তোমরা এইভাবে আমাকে একটা যে জায়গা দিয়েছো, এটার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আর মৌসুমীর সাথে থেকো তোমরা, কারণ ওর ইন্সপিরেশন তোমরা। আর আগামী দিনে ওর সমস্ত কিছুর আই হোপ কিছু কিছু জিনিস না মেন্টালি কিওর করে। তো ওর অসুস্থতাটা ডেফিনেটলি ডাক্তার দেখছে, ট্রিটমেন্ট করছে, বাট সামহাও আমার মনে হয় তোমাদের পাশে থাকাটাও কিন্তু ওর একটা ইন্সপিরেশন যেটা আছে, সেটার মাধ্যমেও কিন্তু অনেকটা কিওরেবল হতে পারে। তো সেই জায়গাটা তোমরা দেখো, ওর সাথে থেকো। আর মাম মিঠি ওদের সাথে তো তোমাদের প্রতিনিয়ত দেখা হয়, কথা হয়। তো চলো, আশা করি তোমরা সবাই ভালো থাকবে। তো তোমাদেরকে বললাম না বেশ রাত হয়ে গেছে, তো শেষে একটা কথা বলে আজকে ব্লগটা শেষ করব। মৌসুমী চ্যাটার্জি লিখেছেন যে আমার ব্লগ তার খুব ভালো লাগে, কিন্তু ব্লগটা একটু ছোট করতে। তো দিদি আপনাকে একটুখানি জানিয়ে রাখি, আসলে কি বলুন তো, একটা বেসিক রুলস আছে ইউটিউবে, যেটা 8 মিনিটের কম ব্লগ করলে সেটা ওদের কাছে খুব একটা মানে সেটা গ্রহণযোগ্য হয় না, সেটা সেই চ্যানেলটা ওরা পেছনের সারিতে ফেলে রাখে। এটা প্রথম কারণ। একটা মোটামুটি 18-20 মিনিট 22 মিনিটের ব্লগ আপনারা বেশিরভাগ ডেইলি ব্লগে দেখবেন 18-20 মিনিট 22 মিনিট 24 মিনিটের ব্লগ থাকে, তার থেকে বড়ও থাকে। 18 মিনিটের কম জেনারেলি লাইফস্টাইল ব্লগ হয় না। প্রথমত সেটা ইউটিউবের খাতায় একটু পিছনে চলে যায়, পেছনের সারির চ্যানেল হয়ে যায়। আর দ্বিতীয়ত যত ব্লগ আমি ছোট করব, ধরুন আমি একটা মিনিমাম 8 মিনিটের কমে করা যায় না, তো 8 মিনিটের ব্লগ করব, সেটা আমার ভিউজ ডিউরেশন এসে দাঁড়াবে 3 মিনিট 3.5 মিনিট। আর যখনই আমি 18-20 মিনিটের ব্লগ করি, সেটা ভিউজ ডিউরেশন এসে দাঁড়ায় 6.5 মিনিট 7 মিনিট। তো সেই ভিউজ ডিউরেশনের দিকে তাকিয়ে একটা মিনিমাম 18 মিনিটের কম ব্লগ আসে না, মানে করা যায় না। সেটা মানে আমার চ্যানেলটা সেখানে গ্রো আপ করতে ধাক্কা খাবে। একটা তো এটুকু আমরা সবাই কম বেশি জানি যে একটা মনিটাইজেশন মানে চ্যানেল মনিটাইজ করতে গেলে তার একটা মিনিমাম একটা ওয়াচ আওয়ার ফিল আপ করতে হয়। তো সেই ওয়াচ আওয়ারটা আমি তখনই ফিল আপ করতে পারবো যখন আমার ভিউজ ডিউরেশনটা বাড়বে, তা না হলে ওয়াচ আওয়ার। আর এটা কি বলুন তো, একটা নির্দিষ্ট সময় থাকে, তো সেই সময়ের মধ্যে যদি ওয়াচ আওয়ার ফিল আপ না হয়, সেই ধরুন 4000 ঘন্টা, তো আমি যদি আমার নির্দিষ্ট ডিউরেশনের মধ্যে কমপ্লিট করতে না পারলাম, হয়তো 3999 ঘন্টা হয়ে গেল আজকে আমার ডিউরেশনের লাস্ট ডে, ইউটিউব ওই আমার ভিউজ ডিউরেশনটাকে ক্যান্সেল করে দেবে। কাল থেকে আবার আমাকে 1 আওয়ার করে শুরু করতে হবে। তো সেই কারণেই আমি বলি যে যদি পারেন স্কিপ না করে ভিডিওটা দেখবেন, আর সেক্ষেত্রে একটু ভিউজ ডিউরেশন বাড়ানোর জন্য ব্লগটাকে বড় করতেই হয়। তো এটাই বলার ছিল, শেষ কথা। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, কারণ আমি তো আজকে শুয়ে কাটাচ্ছি দিনটা। তো এরপরে হয়তো দাদা রুটি কিছু করলে রাত্রেবেলা খেয়ে দিয়ে খুব তাড়াতাড়ি আজকে আমি শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ব্লগটা তোমাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তবে আর একটা কথা বলি, এ মাসে কিন্তু আমার শেয়ার ভীষণ কমে গেছে, লাইক যদিও বেড়েছে কিন্তু শেয়ারটা কমে গেছে। প্লিজ তোমাদের আরেকবার রিকোয়েস্ট করছি, পারলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি।